ওয়েলকাম সবাইকে ডাক বাংলা সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য দুটো নতুন সত্যবতী ঘটনা নিয়ে। আর আজকের ঘটনাগুলো হচ্ছে পেতনিদের উপরে। আর আমাকে যদি আপনারা কেউ ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেখুন ইউটিউবে গিয়ে যে ওখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার নির্দিষ্ট ফেসবুক লিঙ্কও দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ঘটনা পাঠাতে পারেন। আমি আপনাদের ঘটনা আপনাদের সামনেই তুলে ধরবো। আর তাহলে বেশি না কথা বলে চলো আজকের ঘটনা শুরু করা যাক। Simon, you're back. 1850 সালের কথা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে এক ভয়ঙ্কর অভিশপ্ত পেতনির আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে ছিল এমন এক আতঙ্ক যার রক্তচক্ষুর সামনে দাঁড়ালেই মানুষ নিখোঁজ হয়ে যেত। গল্পটি এক প্রত্যক্ষদর্শীও ছিল। গ্রামের নাম ছনপাড়া। এখানে প্রায় 200 বছর ধরে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। শোনা যায় এক বিধবা নারী বহু বছর আগে এখানে আত্মহত্যা করেছিল। এরপর থেকে রাতের বেলা এখানে কারো যাওয়ার সাহস হয় না। গাছের নিচে নাকি এক সাদা শাড়ি পরা মেয়ে ঘুরে বেড়ায়। কেউ কাছে গেলে তার গলায় ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি হয়। একদিন গ্রামের কিশোর রফিক তার বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে রাত্রি 12টার সময় সেই বটগাছের কাছে যায়। সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। এক মহিলা সাদা শাড়ি পরে উল্টো করে গাছে ঝুলে আছে। তার চুল মাটিতে লেগে আছে আর সে শূন্য দৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যে সে জ্ঞান হারায়। পরদিন সকালে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়, কিন্তু জেগে ওঠার পর থেকে সে কথা বলা বন্ধ করে দেয়, অর্থাৎ রাকিব। এই ঘটনার পর থেকে গ্রামে অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে। রফিকের পরের সপ্তাহে গ্রামের মাঝবয়সী এক লোক রাহুল মিয়া হাঁস আনতে গিয়ে আর ফেরেনি। শুধু তার চটি আর একটা রক্তমাখা গামছা পাওয়া যায় সেই বটগাছের নিচে। লোকজন ভয় পেয়ে যায়। এরপর রাত নামার পরই কেউ আর ওই পথে যেতে সাহস পায় না। কিন্তু ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন গ্রামের মোল্লা সাহেব বলেন যে পেতনি শুধু পুরুষদের টার্গেট করছে। এক রাতে শাহিদুল নামের এক যুবক গভীর রাতে ওই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ কানে আসে, ওই ছেলে, একটু জল দে না, আমি পিপাসায় মরে যাচ্ছি। শাহিদুল কাঁপতে কাঁপতে পেছনে তাকায়। দেখল এক লম্বা মহিলা চুল মাটিতে গড়িয়ে পড়ছে, চোখ জলজল করছে আর তার জিভ বুক অবধি নেমে আসছে। পরদিন শাহিদুলকে পাওয়া গেল বটগাছের কাছে। সে নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু মুখ দিয়ে শুধু ফেনা বেরোচ্ছিল। ডাক্তার বললেন শাহিদুল প্রচণ্ড ভয় পেয়েছে, তার হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। গ্রামের বৃদ্ধ আব্দুল গফুর জানালেন, এই বিধবা নারীকে গ্রামের লোকজন কুসংস্কার আর অপমান করে গ্রাম থেকে তাড়িয়েছিলেন। তারপর সে আত্মহত্যা করে। তার মৃত্যুর পর থেকেই সে পেতনি হয়ে গেছে। আর গ্রামবাসীদের প্রতিশোধ নিতে সে একে একে পুরুষদের ভয় দেখিয়ে হত্যা করছে। গ্রামের লোকজন এই অভিশাপ থেকে মুক্তি পেতে একজন দরবেশকে ডাকে আনে। দরবেশ বললেন, এই আত্মা অত্যন্ত শক্তিশালী, সাধারণ ঝাড়ফুঁকে কিছু হবে না। দরবেশ এক রাতে গাছের নিচে আসন পেতে বসেন এবং শুরু করেন তান্ত্রিক ক্রিয়া। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। কুকুরগুলো চিৎকার করে ওঠে। এক মহিলা গাছের ডালের উপরে বসে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে ওঠে, আমাকে কবর দাও, নইলে তোমাদের শেষ করে দেব, আমাকে কবর দাও। দরবেশ বলেন তার আত্মা মুক্তি চায়, কিন্তু কেউ তার সাহায্য করেনি। গ্রামের লোকেরা অবশেষে সেই বিধবার কঙ্কাল খুঁজে পায় এক বৃক্ষের নিচে। ইসলামিক নিয়ম অনুযায়ী তাকে দফন করা হয়। পরদিন সকাল থেকে গ্রামে আতঙ্ক কমতে থাকে সেই পেতনির আর কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু আজও কেউ রাতের বেলা সেই বটগাছের নিচ দিয়ে যেতে সাহস পায় না, কারণ মাঝে মধ্যে শোনা যায় এক ফিসফিসানি, একটু জল দে, আমি পিপাসায় মরে যাচ্ছি। আশা করছি আপনাদের প্রথম ঘটনা খুব ভালো লেগেছে। তাহলে বেশি না কথা বলে চলো দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। আমি সুভাষ, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কাজের সূত্রে আমাকে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। তবে জীবনে একবার যে অভিজ্ঞতা হয়েছিল তা আমি কখনো ভুলতে পারবো না। সেটি ছিল আমার এক বন্ধুর গ্রামের বাড়িতে কাটানো একটি ভয়ঙ্কর রাত। আমার বন্ধু আরিফের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের এক প্রত্যন্ত এলাকায়। জায়গাটা বেশ সুন্দর, চারপাশে ধান ক্ষেত, বাঁশঝাড় আর মাঝখানে পুরনো আমবাগান। আমরা কয়েকজন বন্ধু সেদিন ওর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সব ঠিকঠাক চলছিল, কিন্তু সন্ধ্যার পর গ্রামের কয়েকজন লোক আমাদের সাবধান করে দিলেন। রাত 12টার পর
কেউ বাইরে যেও না, বিশেষ করে আমবাগানের দিকে। আমরা প্রথমে ব্যাপারটা হাসি ঠাট্টায় উড়িয়ে দিলাম, কিন্তু আরিফের দাদি বললেন, ওই আমবাগানে একটা নারীকে কালো শাড়িতে হাঁটতে দেখা যায়। যারা দেখেছে তাদের কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েছে। আমরা ব্যাপারটাকে গ্রামের কুসংস্কার ভেবেছিলাম, তবে যে ভয়ঙ্কর রাত আমাদের জন্য অপেক্ষা করছিল তা স্বপ্নেও ভাবিনি। রাত তখন প্রায় 11:45। আমরা গল্প করছিলাম, হঠাৎ বাইরে থেকে চাপা গোঙানির শব্দ এলো। মনে হলো যেন কেউ কাঁদছে। আরিফ বলল, আমবাগানের দিক থেকে আসছে না, মনে হয় কারো সাহায্য দরকার। আমরা চট করে টর্চ হাতে নিয়ে বের হয়ে গেলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু জোনাকির আলো। কাপা কাপা হাতে টর্চের আলো ফেলতেই দেখি একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে, কালো শাড়ি পরা, লম্বা, মাথা নিচু, চুলমুখ ঢেকে আছে। আমরা মনে করলাম হয়তো গ্রামের কেউ, কিন্তু যখন ওর দিকে এগোতে লাগলাম তখনই যা ঘটল তা ভাষায় প্রকাশ করা যায় না। ও ধীরে ধীরে মুখ তুলে তাকালো, একটা বিকৃত হাসি দিল, ঠোঁট ছিঁড়ে কানের কাছে পৌঁছে গেল, চোখ দুটো একেবারে শূন্য, গভীর কালো। আমি পেছনে দৌড় দিতে যাব, তখনই দেখি নারীটি ধীরে ধীরে ভেসে উঠছে, তার পা মাটিতে ছিল না। আমরা আতঙ্কে চিৎকার করতে করতে দৌড় দিলাম, কিন্তু আশ্চর্যভাবে যতই দৌড়ই আমরা আমবাগানেই ঘোরাফেরা করছি। মনে হচ্ছিল কালো অদৃশ্য শক্তি আমাদের পথ আটকে রেখেছে। হঠাৎ আরিফ কানে কানে ফিসফিস করে বলল, একদম কিছু বলবি না, কেউ কিছু বলবে না, চুপ, পিছন ফিরে তাকাবিও না। আমরা সবাই হাত ধরে চুপচাপ চলতে থাকলাম। কয়েক মিনিট পরেই গ্রামের এক বৃদ্ধ এসে কিছু মন্ত্র পড়তে লাগলেন, আর সাথে সাথে যেন বাতাস ভারী হয়ে উঠল। নারীটি তীব্র এক চিৎকার করে মিলিয়ে গেল অন্ধকারে। আমরা তখনও দমবন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছি। পরদিন সকালে জানতে পারলাম, বহু বছর আগে এই আমবাগানে এক নারীকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। তার আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়, আর রাতে পথ ভুল করা মানুষদের তার ফাঁদে ফেলে। আজও মাঝরাতে কখনো একা বের হতে হলে সেই রাতের কথা মনে পড়ে যায়। হয়তো সে এখনও আমবাগানে অপেক্ষা করছে।